ভাবুন তো একবার, একজন ব্রিটিশ জেনারেল প্রায় ২০,০০০ নিরস্ত্র সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আর তার সৈন্যদের নির্দেশ দিচ্ছেন নির্বিচারে গুলি চালানোর জন্য। একদম। অথচ তার মনের ভেতরে কাজ করছে একটা অদ্ভুত ধারণা। তিনি ভাবছেন তিনি আসলে কোনো আক্রমণ করছেন না। মানে তিনি ভাবছেন তিনি আত্মরক্ষা করছেন। ঠিক তাই। কিভাবে একটা আস্ত শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্য এমন ভয়াবহ একটা বর্ণবাদী আতঙ্কে ভুগতে পারে যে নিরস্ত্র নারী, পুরুষ আর শিশুদের একটা জমায়েতকে তারা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছে? দেখুন, ইতিহাসের এই জায়গাগুলোতেই না সবচেয়ে বড় ধাঁধা লুকিয়ে থাকে। এই ধাঁধার উত্তর খুঁজতে গেলে দেখা যায় শাসক গোষ্ঠীর মনের ভেতরে থাকা দীর্ঘদিনের কোনো পুরনো ভয় বা ট্রমা কিভাবে এক চরম নিষ্ঠুরতার জন্ম দেয়। মানে ১৩ই এপ্রিল ১৯১৯ সালের সেই ঘটনা কেবল একটা নির্দিষ্ট দিনের ভুল সিদ্ধান্ত ছিল না, এর শেকড় পোতা ছিল আরও অনেক গভীরে। ব্রিটিশ মানসিকতার একেবারে অন্ধকার দিকগুলোতে। একদমই তাই। এই গভীর বিশ্লেষণে স্বাগত। আজকের এই বিস্তারিত আলোচনার মূল লক্ষ্য হল ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো একটি ভয়াবহ ট্র্যাজেডি নিয়ে কথা বলা। এবং শুধু ট্র্যাজেডি রয়। হ্যাঁ, এই ঘটনাকে ঘিরে ভারতের তৎকালীন শীর্ষস্থানীয় চিন্তাবিদদের বৌদ্ধিক ও নৈতিক প্রতিরোধের যে ঐতিহাসিক দলিলগুলো আছে সেগুলো খুঁটিয়ে দেখা, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর। এই আলোচনায় আমাদের ভিত্তি হিসেবে থাকছে ৩টি প্রধান উৎস। কিম এ ওয়াগনারের আলোড়ন সৃষ্টিকারী বই অমৃতসর ১৯১৯। হ্যাঁ, আর ব্রিটিশ ভাইসরয় লর্ড জেমসফোর্ডকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত চিঠি। আর তার সাথে থাকছে মহাত্মা গান্ধীর বিভিন্ন ঐতিহাসিক চিঠিপত্র এবং প্রবন্ধের আর্কাইভাল ডেটা। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, এই ঐতিহাসিক দলিল আর চিঠিগুলো ঘাঁটতে গেলে দেখা যায় এগুলোর পড়তে পড়তে প্রচুর রাজনৈতিক মতাদর্শ জড়িয়ে আছে। নিশ্চিতভাবেই। আমাদের এই বিস্তারিত আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক পক্ষ নেওয়া নয়, বা কোনো মতাদর্শকেও সমর্থন করাও নয়। একদম। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে মূল উৎসগুলোতে থাকা তথ্য আর ঐতিহাসিক চরিত্রদের নিজস্ব বয়ানগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে দেখব। হ্যাঁ, মানে ঠিক কিভাবে ঘটনাগুলো একে অপরের সাথে যুক্ত ছিল সেটাই আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। প্রতিরোধের ভাষা বা রিজেকশনকে বুঝতে হলে সবার আগে তো আমাদের আঘাতের উৎসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। অবশ্যই। জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি আসলে কিভাবে ঘটেছিল? কিম এ ওয়াগনারের বইটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় জেনারেল ডায়ার কিন্তু হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে এই হত্যাকাণ্ড ঘটানোর সিদ্ধান্ত নেননি। না, একদমই না। ওয়াগনার তার বইয়ে এই জায়গাটিতেই সবচেয়ে বড় আলোকপাত করেছেন। বইটির মূল যুক্তি হল এই হত্যাকাণ্ডের বীজ আসলে বোনা হয়েছিল ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময়। সেই পুরনো ট্রমা। হ্যাঁ, ব্রিটিশদের মনে সবসময় এই ভয়টা কাজ করত যে কোনো মুহূর্তে হয়তো আরেকটি সিপাহী বিদ্রোহ ঘটে যেতে পারে। একে ওয়াগনার বলেছেন রেশিয়ালাইজড ফিয়ার, বা বর্ণবাদী আতঙ্ক। ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে যখন ভারতীয়রা আশা করছিল যে তারা ধীরে ধীরে হয়তো কিছুটা স্বায়ত্ত শোষণের অধিকার পাবে, ঠিক তখনই ব্রিটিশরা রাওলাট অ্যাক্টের মতো একটি চরম নিপীড়নমূলক আইন চাপিয়ে দেয়। এই আইনটি তো ভয়াবহ ছিল। হ্যাঁ, মানে এর মাধ্যমে ব্রিটিশ পুলিশ বিনা বিচারে কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ভারতীয়কে গ্রেফতার করে অনির্দিষ্টকালের জন্য বন্দী রাখতে পারত। সংবাদপত্রের স্বাধীনতাও তো পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছিল, তাই না? একদম। আর এই অবিচারের বিরুদ্ধেই মহাত্মা গান্ধী দেশব্যাপী সত্যাগ্রহ বা অহিংস ধর্মঘটের ডাক দেন। আমার মনে হয় এখানে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি হয়েছিল। একদিকে সাধারণ মানুষের মনে স্বাধীনতা বা অন্তত কিছুটা অধিকার পাওয়ার আশা, আর অন্যদিকে ব্রিটিশদের এমন এক আইন যা সেই আশাকে পুরোপুরি গলা টিপে মারছে। পরিস্থিতিটা তো অনেকটা একটা প্রেসার কুকারের মতো হয়ে দাঁড়িয়েছিল। খুব সুন্দর একটা তুলনা। ব্রিটিশরা রাওলাট অ্যাক্ট দিয়ে যেন সেই প্রেসার কুকারের ঢাকনা শক্ত করে আটকে দিয়েছিল, যাতে ভেতরে তৈরি হওয়া ক্ষোভের বাষ্প কোনোভাবেই বের হতে না পারে। এবং সেই বাষ্প শেষ পর্যন্ত ফেটে বেরোয় এপ্রিল মাসের ১০ তারিখে। গান্ধীর অহিংস আন্দোলনের ডাক দেওয়া হলেও পাঞ্জাবের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুজন স্থানীয় জনপ্রিয় নেতাকে ব্রিটিশরা গ্রেপ্তার করার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি সামলাতে না পেরে নিরাপত্তা বাহিনী যখন গুলি চালায় তখন শুরু হয় দাঙ্গা। আর এই দাঙ্গাতেই তো প্রথমবারের মতো কয়েকজন ইউরোপীয় নিহত হন, তাই না? হ্যাঁ, এবং শ্বেতাঙ্গ নারীদের ওপর আক্রমণ হয়। এই ঘটনাটি ব্রিটিশদের ওই 1857 সালের আতঙ্ককে পুরোপুরি জাগিয়ে তোলে। প্রেসার কুকারের ভেতরের উত্তাপ তখন চরমে পৌঁছে গেছে। আর ঠিক 3 দিন পর ১৩ই এপ্রিল জেনারেল ডায়ার যখন দেখলেন যে জালিয়ানওয়ালাবাগে প্রায় ২০,০০০ মানুষ জড়ো হয়েছে, তিনি সেই বাষ্প বের হবার কোনো সুযোগই দিলেন না। না, একদম না। আতঙ্কে পুরো কুকারটাই হেরো বোমার মতো ফাটিয়ে দিলেন। ওয়াগনারের গবেষণাও ঠিক এটাই প্রমাণ করে। ১৩ এপ্রিল ওই বিশাল জনসমুদ্রের বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। তারা মূলত বৈশাখী উৎসবে যোগ দিতে এসেছিলেন। তাদের তো সশস্ত্র বিদ্রোহ করার কোনো পরিকল্পনাই ছিল না। একদমই না। এমনকি ব্রিটিশ শাসনের ন্যায়বিচারের উপরও তাদের অনেকের অগাধ বিশ্বাস ছিল তখনও। কিন্তু ডায়ার যখন সেই বিশাল জমায়েত দেখলেন, তখনও ইউরোপীয়দের মৃত্যুর ঘটনা তাকে অন্ধ করে দিয়েছিল। রেশিয়ালাইজড ফিয়ার। হ্যাঁ, তিনি একে সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটি পরিকল্পিত বিদ্রোহ হিসেবে ধরে নিয়েছিলেন। তার এই পদক্ষেপ ছিল মূলত ওই প্যানিক থেকে জন্ম নেওয়া একটা চরম সহিংস দমনের নজির। আচ্ছা, বইটিতে তো কিছু প্রচলিত ঐতিহাসিক মিথও খুব সুন্দরভাবে ভাঙা হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকটা মিথ নিয়ে ওয়াগনার কাজ করেছেন। যেমন ধরুন, আমরা তো অনেক শুনেছি যে এই ঘটনায় নিহতের সংখ্যা হয়তো হাজার হাজার ছিল, আর কুয়োর ভেতর থেকে অসংখ্য মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু প্রাথমিক উৎসগুলো বিশ্লেষণ করে ওয়াগনার দেখিয়েছেন যে নিহতের সবচেয়ে বাস্তবসম্মত সংখ্যা হতে পারে 500 থেকে 600 জন। আর কুয়োর ভেতর থেকে মাত্র 1 বা 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তবে এই সংখ্যাতাত্ত্বিক ভিন্নতা কিন্তু ব্রিটিশদের এই নির্মমতার মাত্রাকে বিন্দুমাত্র কমায় না। একদমই কমায় না। বরং এটি দেখায় যে কোনো ট্রমা কিভাবে সময়ের সাথে সাথে মানুষের মুখে মুখে মিথের সাথে মিশে যায়। সত্যি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার পর ব্রিটিশ হাউস অফ কমন্সে যখন বিতর্ক হল, তখন খোদ ব্রিটিশদের ভেতরেই এক বিশাল বিভক্তি দেখা যায়। কি রকম? অনেকেই ডায়ারের এই কাজকে আনইংলিশ বা ব্রিটিশ আইনের চরম পরিপন্থী বলে আখ্যা দিয়েছিলেন। আবার অনেকেই, বিশেষ করে সাম্রাজ্যবাদের কট্টর সমর্থকরা, দাবি করেছিল যে ডায়ারের কাজ ব্রিটিশ শাসন টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণ প্রয়োজনীয় ছিল। ব্রিটিশদের এই বিভক্ত প্রতিক্রিয়া তো তাদের ঔপনিবেশিক নীতির গভীর নৈতিক সংকটকেই সবার সামনে তুলে ধরে। ঠিক তাই। পাঞ্জাবে যখন এই সামরিক শাসন আর শারীরিক নিপীড়ন চলছিল, তখন তার মানসিক ধাক্কা কিভাবে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল তা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির দিকে তাকালেই দেখতে পাই। হ্যাঁ, মে মাসের ওই চিঠি। ৩০ মে ১৯১৯ সালে ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে লেখা রবীন্দ্রনাথের চিঠিটি তো কোনো সাধারণ প্রতিবাদপত্র ছিল না। না, সেই চিঠির প্রতিটি শব্দে ছিল চরম ক্ষোভ আর যন্ত্রণার প্রকাশ। রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের পদক্ষেপকে অসমঞ্জস, কঠোরতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে সাধারণ মানুষ আজ এক নির্বাক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। চিঠিতে তিনি অ্যাংলো ইন্ডিয়ান পত্রিকাগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেন। ও হ্যাঁ, ওই পত্রিকাগুলো তো ভারতীয়দের দুর্দশা নিয়ে রীতিমতো তামাশা করছিল, ব্যঙ্গ করছিল, আর সরকার নির্বিকারভাবে সেই উপহাস মেনে নিচ্ছিল। এই অমানবিকতা রবীন্দ্রনাথকে গভীরভাবে আহত করে। এই চিঠির সবচেয়ে শক্তিশালী উক্তিটি হল, এমন এক সময় এসেছে যখন সম্মানের পদকগুলো আমাদের অপমানের প্রেক্ষাপটে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাজেস অফ অনার মেক আওয়ার সেম গ্লেরিং। এই কথা বলে তিনি তার নাইটহুড উপাধি, যা তিনি ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকেই পেয়েছিলেন, সেটা ফিরিয়ে দেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগে এখানে। বলুন। ব্রিটিশদের হাতে তখন বন্দুক, কামান, বিশাল সামরিক বাহিনী। সেখানে একজন কবি একটা মেডেল ফিরিয়ে দিলেন। এতে কি ব্রিটিশ সাম্রাজ্যের আদৌ কোনো ক্ষতি হয়েছিল? মানে এটা কি স্রেফ একটা প্রতীকী পদক্ষেপ ছিল না? আমরা যদি বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব এটি কেবল একটি মেডেল ফিরিয়ে দেওয়া ছিল না। এর পেছনের মনস্তত্ত্বটি ছিল অনেক গভীর। কিভাবে? ব্রিটিশরা তাদের শাসনকে শুধুমাত্র সামরিক শক্তির জোরে বৈধতা দিত না। তাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল সিভিলাইজিং মিশন বা সভ্যতার প্রসার। ও আচ্ছা, তারা বোঝাতে চাইতো যে তারা ভারতীয়দের সভ্য করছে। একদম। রবীন্দ্রনাথ যখন তার নাইটহুড ফিরিয়ে দিলেন, তখন তিনি আসলে ব্রিটিশদের সেই নৈতিক অহংকার বা মরাল গ্রাউন্ডের ভিত্তিটাই ভেঙে দিয়েছিলেন।
একজন নোবেলজয়ী বিশ্বকবি যখন বলেন যে তোমাদের এই শাসন কোনোভাবেই সভ্য বা মানবিক নয়, তখন তার সাম্রাজ্যের নৈতিক ভিত নাড়িয়ে দেয়। সত্যিই তাই। এটি কোনো দুর্বল পদক্ষেপ ছিল না, এটি ছিল এমন এক চপেটাঘাত যা ব্রিটিশদের সভ্য শাসক হওয়ার দাবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিথ্যে প্রমাণ করেছিল। মানে বন্দুকের গুলির চেয়ে বুদ্ধিবৃত্তিক ও নৈতিক প্রত্যাখ্যান যে কখনো কখনো অনেক বেশি শক্তিশালী হতে পারে, এটি তার একটা বড় প্রমাণ। একদমই তাই। রবীন্দ্রনাথ যেখানে এই নৈতিক প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছিলেন, সেখানে আর একজন নেতা এই ক্ষোভকে কিভাবে কৌশলগত রাজনীতিক অস্ত্রে পরিণত করেছিলেন তা দেখতে আমাদের মহাত্মা গান্ধীর চিঠিপত্রের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, ১৯২০ সালে জালিয়ানওয়ালাবাগ এবং খিলাফত আন্দোলনের প্রতিবাদে গান্ধীজিও তার কায়সার-ই-হিন্দ গোল্ড মেডেল ফিরিয়ে দেন। এই ঘটনাগুলোর পর থেকে ব্রিটিশদের প্রতি গান্ধীর দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে এবং তার প্রতিবাদের ধরনটি ধীরে ধীরে একটি কৌশলগত আল্টিমেটামে পরিণত হয়। ১৯৩০ সালে ভাইসরয় লর্ড আরউইনকে লেখা তার চিঠিটি এর সবচেয়ে বড় প্রমাণ। সেই চিঠিতে তো গান্ধীজি সরাসরি ব্রিটিশ শাসনকে একটি অভিশাপ হিসেবে উল্লেখ করেন। হ্যাঁ, কার্স। তিনি বলেন যে এই শাসন ভারতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। ওই চিঠিতে গান্ধীজি যে পরিসংখ্যানগুলো দিয়েছিলেন তা আজও যে কাউকে চমকে দেবে। পরিসংখ্যানগুলো আসলেই ভয়ঙ্কর। তিনি হিসেব করে দেখান যে সে সময় ব্রিটিশ ভাইসরয়ের মাসিক বেতন ছিল ২১,০০০ রুপি, আর একজন সাধারণ ভারতীয় কৃষকের গড় আয় ছিল দিনে মাত্র ২ আনা। ভাবা যায়, ভাইসরয়ের আয় ছিল সাধারণ মানুষের আয়ের চেয়ে প্রায় ৫,০০০ গুণ বেশি। এই বভাবহ শোষণের কথা তুলে ধরে তিনি ব্রিটিশদের তৈরি লবণ কর বাতিলের দাবি জানান, আর হুমকি দেন যে তা না মানলে ১১ দিনের মাথায় তিনি আইন অমান্য করে লবণ পদযাত্রা শুরু করবেন। লবণকে বেছে নেওয়ার মধ্যেই গান্ধীর কৌশলগত তীক্ষ্ণতা সবচেয়ে বেশি প্রকাশ পায়। তিনি জানতেন যে লবণ কোনো বিলাসী দ্রব্য নয়, এটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন। একদম। সবচেয়ে গরিব মানুষটি থেকে শুরু করে সবচেয়ে ধনী মানুষ সবারই লবণের দরকার। তাই এমন একটি প্রাকৃতিক উপাদানের উপর কর আরোপের বিরুদ্ধে আন্দোলনকে তিনি একটি জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করেছিলেন। এটা তো সরাসরি সিস্টেমের পেটে লাথি মারার মতো একটা হিসেব। ঠিক এখানেই বিষয়টি সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে এই চিঠিগুলোর ভাষা পড়লে একটা জায়গায় গিয়ে একটু বিভ্রান্ত হতে হয়। কোন জায়গায়? গান্ধীজি চিঠির শুরুতেই লর্ড আরউইনকে ডিয়ার ফ্রেন্ড বা প্রিয় বন্ধু বলে সম্বোধন করছেন। তিনি একদিকে বলছেন ব্রিটিশ শাসন একটি অভিশাপ, কিন্তু ঠিক পরের লাইনে বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনো ইংরেজের ক্ষতি করতে চান না। পদ্ধতিগত অর্থনৈতিক শোষণকে ভাঙতে গেলে যে মানুষগুলো ওই সিস্টেম চালাচ্ছে তাদের আঘাত না করে সেটা কিভাবে সম্ভব? এটা কি এক ধরনের অদ্ভুত স্ববিরোধিতা নয়? আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এই বাহ্যিক স্ববিরোধিতার ভেতরেই লুকিয়ে আছে সত্যাগ্রহের মূল দর্শন। সত্যাগ্রহের উদ্দেশ্য কখনোই ব্যক্তি মানুষকে ধ্বংস করা ছিল না। গান্ধীজির লক্ষ্য ছিল সিস্টেম বা শাসন ব্যবস্থাকে হারানো, ব্যক্তি ইংরেজকে নয়। আচ্ছা। তিনি বিশ্বাস করতেন যে অত্যাচারীকে যদি পাল্টা সহিংসতা দিয়ে আঘাত করা হয় তবে সে আরও বেশি অত্যাচারী হয়ে ওঠে এবং নিজের কাজকে জাস্টিফাই করার সুযোগ পায়। ঠিক যেমনটা ডায়ারের ক্ষেত্রে হলো। একদম। তার বদলে গান্ধীজি চেয়েছিলেন অহিংসা এবং নিজেদের ওপর স্বেচ্ছায় কষ্ট বরণের মাধ্যমে অত্যাচারীর পাথরের মতো মন গলিয়ে দিতে। তার মানে তিনি সিস্টেমের অমানবিকতাকে এমনভাবে নগ্ন করে তুলে ধরতে চেয়েছিলেন যাতে ওই সিস্টেমের রক্ষকরাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের আসল চেহারাটা দেখতে বাধ্য হয়। হ্যাঁ, তারা যেন নৈতিকভাবে হেরে গিয়ে নিজেদের ভুল বুঝতে পারে। কিন্তু এই দুজন মানে রবীন্দ্রনাথ এবং গান্ধী একই সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করলেও সবসময় তো প্রতিবাদের ধরনে একমত ছিলেন না। না, একদমই না। ১৯১৫ থেকে ১৯৪১ সাল পর্যন্ত তাদের মধ্যে যে অসংখ্য চিঠিপত্রের আদান প্রদান হয় তা ঘাটলে এক অভাবনীয় বুদ্ধিবৃত্তিক সংঘাতের চিত্র ফুটে ওঠে। তাদের সম্পর্কটি তো অত্যন্ত গভীর শ্রদ্ধার ছিল, তাই না? শ্রদ্ধার ছিল, কিন্তু একই সাথে তীব্র বিতর্কেরও ছিল। রবীন্দ্রনাথ গান্ধীজির দেশপ্রেমকে গভীরভাবে সম্মান করতেন, কিন্তু তার অনেকগুলো রাজনৈতিক কৌশলের সাথে তিনি তীব্র দ্বিমত পোষণ করতেন। যেমন ওই অসহযোগ আন্দোলন। হ্যাঁ, বিশেষ করে অসহযোগ আন্দোলন এবং বিদেশি কাপড় পোড়ানোর যে কর্মসূচি ছিল তা নিয়ে রবীন্দ্রনাথ গভীরভাবে সন্দেহান ছিলেন। কিন্তু বিদেশি কাপড় পোড়ালে বা বয়কট করলে সমাজের নেতিবাচক প্রভাব কিভাবে পড়বে? রবীন্দ্রনাথের মূল শঙ্কাটা ঠিক কী ছিল?
এখানে যে বিষয়টি আকর্ষণীয় তা হল রবীন্দ্রনাথ মনে করতেন আপনি যখন সাধারণ মানুষকে বোঝাবেন যে বিদেশি সবকিছুই খারাপ আর যুক্তিহীনভাবে সেগুলো পুড়িয়ে ফেলাই হল দেশপ্রেম, তখন আপনি মূলত তাদের মধ্যে এক অন্ধ ধ্বংসাত্মক প্রবৃত্তি তৈরি করছেন। অন্ধ অনুকরণ। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো ব্রিটিশদের অর্থনৈতিক ক্ষতি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানুষের যুক্তিবোধকে নষ্ট করে দেবে। তিনি বলেছিলেন, ইভিল বিগেটস ইভিল, মন্দ থেকে কেবল মন্দেরই জন্ম হয়। তার সংজ্ঞা ছিল, আজ যে জনতা অন্ধভাবে কাপড় পোড়াচ্ছে, কাল তারা নিজেদের প্রতিবেশীদের ওপর অসহিষ্ণুতা প্রয়োগ করবে। একদম। আর এই যুক্তিবাদ এবং বিজ্ঞানমনস্কতা নিয়ে তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিতর্কটি হয়েছিল ১৯৩৪ সালে। ও হ্যাঁ, সেই বিহারের ভূমিকম্পের সময়। সে বছর ভারতের বিহারে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। গান্ধীজি তখন প্রকাশ্যে বিবৃতি দেন যে অস্পৃশ্যতার মতো পাপ করার কারণেই এটি ভারতের ওপর ঈশ্বরের একটি ঐশ্বরিক শাস্তি। বাহ, ডিভাইন পানিশমেন্ট। এটা শুনে রবীন্দ্রনাথ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন। তীব্র প্রতিবাদ করেছিলেন তিনি। রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষায় জানান যে ভূমিকম্পের পিছনে সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং ভৌত কারণ থাকে। মানে মানুষের সামাজিক পাপপুণ্যের সাথে তো আর টেকটনিক প্লেটে নড়াচড়ার কোনো সম্পর্ক নেই। সেটাই। রবীন্দ্রনাথ যুক্তি দেন যে সাধারণ মানুষের মধ্যে এমনিতেই হাজারো কুসংস্কার বাসা বেঁধে আছে। সেখানে মহাত্মা গান্ধীর মতো একজন নেতা যখন এমন অবৈজ্ঞানিক কথা বলেন, তখন তার মানুষের অবশিষ্ট বুদ্ধিবৃত্তিকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? ধরুন, ভারত হল একজন ভীষণ অসুস্থ মুমূর্ষু রোগী, আর গান্ধী ও ঠাকুর হলেন সেই রোগীর দুজন বড় ডাক্তার। চমৎকার একটা অ্যানালজি। গান্ধীজি চাইছেন চরম ডায়েট বা উপবাসের মতো কড়া ওষুধ দিয়ে রোগীর শরীর থেকে ঔপনিবেশিকতার বিষ নামাতে, কিন্তু ডক্টর ঠাকুর ভয় পাচ্ছেন যে এই চরম পদ্ধতি হয়তো ঔপনিবেশিকতার বিষ নামাবে ঠিকই, কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটাই নষ্ট হয়ে যাবে। মানে যৌক্তিক চিন্তাশক্তিটাই মরে যাবে। ঠিক তাই। এই তুলনাটি তৎকালীন অবস্থাকে খুব নিখুঁতভাবে তুলে ধরে। রবীন্দ্রনাথ কখনোই ভারতের স্বাধীনতার বিপক্ষে ছিলেন না, কিন্তু তিনি চেয়েছিলেন স্বাধীনতা যেন শুধু সীমানা রদবদল না হয়। সত্যিকারের স্বাধীনতা হতে হবে মনের, চিন্তার এবং যুক্তির। একদম। এই চিঠিগুলো প্রমাণ করে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল একটি একমুখী আন্দোলন ছিল না, এর ভেতরে অত্যন্ত স্বাস্থ্যকর বুদ্ধিবৃত্তিক বিতর্ক ছিল। আসলেই, কিভাবে ঔপনিবেশিক ভীতি থেকে জন্ম নেয়া জালিয়ানওয়ালাবাগের মতো ভয়াবহ একটি ট্র্যাজেডি রবীন্দ্রনাথ ও গান্ধীর মতো নেতাদের মাধ্যমে এক বিশাল বুদ্ধিবৃত্তিক ও নৈতিক প্রতিরোধের জন্ম দিয়েছিল, তার একটা পরিষ্কার চিত্র আমরা পেলাম। জেনারেল ডায়ারের সেই আতঙ্কতাড়িত গুলি থেকে শুরু করে রবীন্দ্রনাথের নাইটহুড ত্যাগের মরাল রিজেকশন এবং গান্ধীর লবণকরের আল্টিমেটাম, সবকিছুই এক সুতোয় গাঁথা। রাষ্ট্রশক্তি যখন লাগামহীন হয়ে পড়ে, তখন মানুষের নৈতিক দায়িত্ব কি হওয়া উচিত, এই বিষয়গুলো তো আধুনিক সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। একদমই তাই। একেবারে শেষে এসে আমাদের একটু ভাবতে হবে, ১৯১৯ সালে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তবু রবীন্দ্রনাথের একটি সুচিন্তিত চিঠি পুরো একটি ক্ষমতাধর সাম্রাজ্যকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। আর আজকের দিনে যখন আমরা মুহূর্তের মধ্যে ডিজিটাল দুনিয়ায় খুব উগরে দিতে পারি, তখন কি সত্যিকারের আত্মত্যাগ আর সুচিন্তিত নৈতিক প্রত্যাখ্যানের সেই গভীর ক্ষমতা আমরা চিরতরে হারিয়ে ফেলেছি? এটা সত্যি গভীর ভাবনার জন্ম দেয়। একটি খেতাব বা পদক ত্যাগের যে অপরিসীম নৈতিক ওজন ১৯১৯ সালে ছিল, আজকের এই অতিরিক্ত তথ্য আর সস্তা প্রতিবাদের পৃথিবীতে কি তার আর কোনো অস্তিত্ব অবশিষ্ট আছে? শ্রোতাদের মনে হতে পারে বিষয়টি আসলেই ভেবে দেখার মতো। হয়তো এই দলিলগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের প্রতিরোধের জন্য প্রয়োজন হয় আত্মত্যাগ এবং অটুট নৈতিক সাহসের। এই বিস্তারিত আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন।